রাজনীতির বাতাসে যখন হঠাৎই বয়ে যেতে শুরু করেছে পরিবর্তনের সজীব হাওয়া, ঠিক তখনই যেন নিয়ন্ত্রণ হারিয়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে বামপন্থী দলগুলো। এতদিন ধরে জামায়াতের বিরুদ্ধে নানান অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং বক্তব্য বিকৃতির এক নোংরা খেলায় মেতেছিল তারা। ক্রমেই পরিস্থিতি যখন তাদের আয়ত্তের বাইরে চলে যেতে শুরু করলো, তখন তারা বেছে নিল আরও কঠোর অবস্থান। সম্প্রতি পাবনায় জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে অস্ত্র হাতে সরাসরি হামলা করা তারই একটি ভয়ানক প্রতিচ্ছবি। উদ্দেশ্য একটাই, জনপ্রিয়তার শীর্ষে উঠে আসা জামায়াতকে রাজনীতির ময়দানে দুর্বল ও বিতর্কিত করে তোলা। গত কয়েক মাসেই বামপন্থী দলগুলো বুঝে গেছে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এখন আর আওয়ামী লীগ নয়, বরং পুনর্গঠিত, সুসংগঠিত এবং দ্রুত জনপ্রিয়তার শীর্ষে উঠে আসা জামায়াত ইসলামী, যে দলকে কিছুদিন আগেও বিভক্ত ও দুর্বল বলে তুচ্ছ করা হতো। সেই জামায়াতেই আজ গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক শক্তির দৌড়ে সবাইকে ছাপিয়ে অবস্থান করছে জনপ্রিয়তার সামনের সারিতে। জামায়াতের সাংগঠনিক কাঠামো, জনশক্তি, মাঠ পর্যায়ের কর্মদক্ষতা এবং দীর্ঘদিনের প্রস্তুতি এখন এমন জায়গায় পৌঁছেছে যে রাজনৈতিক বিশ্লেষকদের বড় একটি অংশ দলটিকে ভবিষ্যতের সবচেয়ে সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি হিসেবে দেখছেন। বিশেষ করে আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে দলটি যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। তার উদারতা, সহানুভূতি, রাজনৈতিক দূরদৃষ্টি এবং মানুষের সঙ্গে গভীর সংযোগ দ্রুতই তাকে নিয়ে গেছে সম্মান ও মর্যাদার উচ্চ আসনে। এরই মধ্যে অনেকেই তাকে দেখতে শুরু করেছেন দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে। রাজনীতির এই নাটকীয় পালাবদলেই বামপন্থী দলগুলোকে করে তুলেছে আরও বেশি অনিয়ন্ত্রিত। দলগুলোর এই ষড়যন্ত্রের মূল নিশানা এবার সরাসরি জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ধারণা করা হচ্ছে বিএনপির ছাত্রদল ও যুবদল মিলে এক বিষাক্ত প্রোপাগান্ডা তৈরি করেছে, যা ছড়িয়ে পড়ছে সারা দেশে। কিছুদিন আগে নারীদের কর্মক্ষেত্র সম্পর্কিত তার দেওয়া বক্তব্যকে এমনভাবে বিকৃত করে ছড়ানো হয়েছে যেন মনে হয় তিনি বুঝি নারীদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে চার দেয়ালে বন্দী করে রাখতে চাইছে। তবে তার পুরো বক্তব্যটি মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায় তিনি মূলত নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করার কথা বলেছিলেন। তার পরিকল্পনা বাস্তবায়িত হলে নারীরা রাতে একা বেরোতে ভয় পাবে না, রাস্তায় হয়রানির শিকার হবে না, নারী পাবে একটি নিরাপদ কর্মক্ষেত্র। বামপন্থী দলগুলোর প্রয়োজনীয়তা বর্তমানে এতটাই তলানিতে নেমে গেছে যে এখন তাদের একমাত্র কৌশলই হলো জামায়াতের বিরুদ্ধে মিথ্যা ও বিকৃত প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া। কেননা যে দ্রুত গতিতে জামায়াতের গ্রহণযোগ্যতা ছড়িয়ে যাচ্ছে দেশের প্রতিটি কোণায়, তাতে করে বামপন্থী দলগুলো যেন এখন থেকেই নিজেদের ভরাডুবি দেখতে পাচ্ছে। তাই যে করেই হোক জামায়াতের এই ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে বিতর্কে রূপান্তর করাই এখন হয়ে উঠেছে তথাকথিত বামপন্থী মহলগুলোর মূল লক্ষ্য। কিন্তু বাস্তবতা হলো ডক্টর শফিকুর রহমানের মতো সৎ ও দূরদর্শী নেতার বিরুদ্ধে কাদা ছোড়ার অর্থ হলো সেই কাদা নিজেই গায়ে মাখা। কারণ তিনি যা করেন তা কেবল প্রতিশ্রুতিই নয়, বরং তাৎক্ষণিক এবং বাস্তবসম্মত সমাধান। কিছুদিন আগে ভূমিকম্পের পর যখন পুরো দেশ ভয়ে কাঁপছিল, জামায়াত ইসলামী তখন কার্যকরভাবে এগিয়ে এসে চালু করেছিল হটলাইন, যেখানে ফোন করলেই যে কোনো বাড়িতে গিয়েই বিনামূল্যে ডায়াগনোসিস করা হয়। ইঞ্জিনিয়াররা আসবেন, পরীক্ষা করবেন এবং জানিয়ে দেবেন আপনার বিল্ডিং ভূমিকম্প সহ্য করতে সক্ষম হবে কিনা। যে সেবা অন্য কোথাও থেকে নিতে হলে লাখ লাখ টাকা খরচ হতো, সেটাই জামায়াত এখন দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। এটি শুধুমাত্র একটি সেবা নয়, এটি একটি শক্তিশালী বার্তা, যেখানে বলা হচ্ছে যে কোনো সংকটকালীন সময়ে আমরা জনগণের পাশে আছি। এই নেতার বাস্তবমুখী কাজ এবং মানবিক উদ্যোগ যখন গোটা দেশকে মুগ্ধ করেছে, ঠিক তখনই শুরু হয়েছে অপপ্রচারের কালো ঝড়, যা বাস্তবতার চেয়েও অনেক বেশি ভয়ানক। ডক্টর শফিকুর রহমানের এমন মানবিক কাজের দৃষ্টান্ত নতুন কিছু নয়। ঠিক এমনই এক হৃদয়স্পর্শী মানবিকতার নজির তিনি স্থাপন করেছিলেন গত 21 জুলাই উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডির পরবর্তী বিভীষিকাময় সময়।
শিশুদের হাসি কথায় ভরে থাকা শ্রেণীকক্ষে যখন ভেঙে পড়ে বিধ্বংসী বিমান, তখন তা যেন মুহূর্তেই নাড়িয়ে দেয় গোটা দেশের বিবেককে। একদিকে চলছিল শিশুদের ক্ষতবিক্ষত শরীরের হাহাকার, অন্যদিকে পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছিলেন উদ্ধারকারীরা। ঠিক কী করলে একটু হলেও প্রশান্তি এনে দেওয়া যাবে এই নিরুপায় অসহায় মানুষগুলোর মনে, তা যেন কেউই ঠিক ভেবে উঠতে পারছিলেন না। আর তখনই নীরবে নিভৃতে নিজের সাহায্যের হাত বাড়িয়ে দেন ডক্টর শফিকুর রহমান। হিসেব ছাড়াই যাকে যেভাবে পারেন সশরীরে গিয়ে সাহায্য করেন। কাউকে অর্থ, কাউকে সহানুভূতি, আর কাউকে সন্তান ফিরে পাওয়ার একটুখানি ভরসা। নিজের সবটুকু উজাড় করে দিয়ে তিনি থাকতে চেয়েছিলেন সন্তানহারা বাবা মায়ের পাশে। এই আন্তরিকতার মূল্য হয়তো টাকা দিয়ে মাপা যায় না। এর মূল্য সেই বুঝেছে যে এমন চরম বিপদের সময়ও পেয়েছেন তার সাহায্যের উষ্ণ হাত। মিরপুরের কেমিক্যাল গোডাউনে আগুন লাগার পরের রাতের দৃশ্য অনেকটা এরকমই ছিল। সন্তানহারা মায়েদের আর্তনাদে যখন ভারী হয়ে উঠছিল চারপাশ, তখনই একটুখানি সাহায্যের স্পর্শ নিয়ে ডক্টর শফিকুর রহমান সেখানে দ্রুত ছুটে যান। মুখে কিছু না বলেও যেভাবে এক একজন অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন তিনি, তা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। পরের দিন যখন কাকরাইল বস্তিতে আগুন লেগে ছারখার হয়ে যায়, হাজারো মানুষের স্বপ্ন বিলীন হয় এক একজন মানুষের শেষ আশ্রয়স্থল, তখনও তিনি ছুটে যান একই গতিতে। কোনো মিডিয়া কভারেজ নয়, হইহট্টগোল নয়, একদম নীরব এবং শান্ত পায়ে প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ান তিনি। এক হাতে ছিল খাবারের প্যাকেট, অন্য হাতে সাহায্যের অর্থ। সেই ঘরহারা ছোট শিশুটি জানে রাতের সেই এক প্যাকেট খাবারের কতটা মূল্য ছিল। জীবনের সব অবলম্বন হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া সেই বৃদ্ধই জানে একটুখানি আর্থিক সাহায্যের ঠিক কতটা দরকার ছিল। বাইরে থেকে সমালোচনা করা স্বার্থান্বেষী মানুষেরা সেটা কখনোই জানবে না। যখন সরকারের এক একজন উপদেষ্টা সমবেদনার স্ট্যাটাস দিয়ে ঘুমিয়ে পড়েন আর সরকার আটকে থাকে তদন্ত কমিটি গঠনের কথায়, তখনই একটুখানি স্নেহের স্পর্শ নিয়ে হাজির হন তিনি প্রতিটি অসহায় মানুষের পাশে। এই না বলা গল্পগুলোই প্রমাণ করে ঠিক কী কারণে দেশের একাংশ এখন তাকেই আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে চলা এক একটি বিষাক্ত প্রোপাগান্ডা চাইলেও তার এই জয়যাত্রা থামিয়ে দিতে পারবে না। বটবৃক্ষের এই ছায়া যেদিন হারিয়ে যাবে নিয়ম অমোঘ বিধানে, সেদিনই দেশের মানুষ বুঝবে ঠিক কোন অমূল্য রত্নটিকে হারিয়েছে তারা।